এই ভিডিওতে আমি গতিবিদ্যা বা মোশন নিয়ে আলোচনা শুরু করব। নিউটন তার 1687 সালে প্রকাশিত প্রিন্সিপিয়া বইতে, যা বিজ্ঞান রচনায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে ধরা হয়, সেই বইতে এই বিষয়ের চমৎকার বিবরণ দেন। মহাকর্ষ এবং অন্যান্য নানা বিষয়ের আলোচনাও এতে রয়েছে। এই সময়ে পশ্চিম জগতে প্রামাণ্য বইপত্র প্রধানত ল্যাটিন ভাষায় লেখা হতো। গতিবিদ্যা বা ল অফ মোশনের প্রথম নিয়ম অনুবাদ করলে দাঁড়ায়, প্রত্যেক বস্তু স্থিত অবস্থায় থাকে অথবা সরল রেখায় অপরিবর্তিত গতিতে চলে যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো বল বা ফোর্স প্রয়োগ করা না হয়। অন্যভাবে বলা যেতে পারে যে প্রত্যেক বস্তু নিশ্চল অথবা কোনো ধ্রুবক গতিতে চলবে যদি না তার উপর কোনো বলের প্রভাব না পড়ে। একটা সহজ উদাহরণ দেওয়া যাক। মনে করো একটা পাথর মাটিতে পড়ে আছে। কেউ যদি তাকে ধাক্কা না দেয় তবে সে নিশ্চল অবস্থায় পড়েই থাকবে। অর্থাৎ নিয়মের প্রথম ভাগটা বেশ স্বাভাবিক, তাই নয় কি? কেউ যদি ধাক্কা বা গুতোগুতি না করে তাহলে পাথর বসেই থাকবে তার যেখানে আছে। কিন্তু দ্বিতীয় ভাগটা, নিয়মের দ্বিতীয় ভাগটা প্রথম দৃষ্টিতে তত স্বাভাবিক বলে কিন্তু মনে হচ্ছে না। একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। ছবিতে নিউটনের সামনে দাড়িওয়ালা ভদ্রলোকটি, এবং আকারে আর একটু বড়ও মনে হচ্ছে, তিনি কে? ইনি হলেন গ্যালিলিও গ্যালিলি, আধুনিক বিজ্ঞানের আরেকজন বিরাট পুরুষ। ইনি নিউটনের আগের যুগের লোক। ইটালিতে জন্ম, শেক্সপিয়ারের সমবয়সী, 2 মাসের বড়। তাঁর দীর্ঘ সৃষ্টিশীল জীবনের শেষ হয় যে বছর, সেই 1642 সালেই ক্রিসমাসের দিনে নিউটনের জন্ম। এরকম ঘটনা আরো আছে। ম্যাক্সওয়েলের মৃত্যু এবং আইনস্টাইনের জন্ম একই বছর। বহু পরীক্ষা নিরীক্ষা করে গ্যালিলিও জড়তার নিয়ম বা ল অফ ইনার্শিয়া প্রতিষ্ঠিত করেন। নিউটনের প্রথম নিয়ম মূলত গ্যালিলিওরই নিয়ম। নিউটন নিজের অন্য দুটি নিয়মের সঙ্গে মিলিয়ে চলার নিয়ম তৈরি করেন। প্রথম নিয়মটি আবিষ্কারের কৃতিত্ব গ্যালিলিওরই। যদি একটি বস্তুর ওপর দুটি সমান বল একে অন্যের উল্টো দিকে কাজ করে, অর্থাৎ তাদের প্রভাব কাটাকুটি হয়ে যায়, তাহলেও প্রথম নিয়মটি কাজ করবে। যদি বিভিন্ন বল বস্তুটির ওপর আরোপিত হয় এবং তাদের যোগফল 0 না হয়, তাহলেই প্রথম চলার নিয়মটি খাটবে না। মানে কোনো বল যেটা কাটাকুটি হচ্ছে না, সেটি ওই বস্তুটির ওপর প্রয়োগ করবে এবং তাহলে তখন কিন্তু আর প্রথম নিয়মটি খাটবে না, যেটা বলা হচ্ছে আর কি। মোট বল বা ফোর্স যেদিকে, সেদিকেই বস্তুটি, এখানে পাথরটি, চলতে শুরু করবে। আরেকটি উদাহরণ নেওয়া যাক। বরফের ওপর একটি বরফের ইট স্থির হয়ে আছে, কারণ তার উপরে মোট বল কাজ করছে না। এই ছবিতে আমরা দেখতে পাবো কিভাবে সে একটি বরফ তার উপরে নিশ্চুপ হয়ে বসে আছে। যদি কোনো একটি বল, আচ্ছা, এবারে যদি আমি এবং তুমি একে অন্যের উল্টো দিকে বল প্রয়োগ করি এই বরফের টুকরোটির ওপরে, তাহলে কি হবে? যদি কোনো একটি বল অন্যটির চেয়ে বেশি হয়, তাহলে সেই জিতবে এবং বরফটি প্রথমে ধীরে এবং তারপর তড়িৎ গতিতে চলতে শুরু করবে।
নেট বলের অভাবে স্থির থাকাটা বেশ বোঝা যাচ্ছে। সমান গতিতে চলার ব্যাপারটাই বুঝতে অসুবিধা হচ্ছে। তার কারণ আমাদের রোজকার অভিজ্ঞতায় বলে বরফটিকে আমরা যদি ঠেলে দিই কোনো একদিকে, তাহলে এবং তারপর কোনো মোট বল তার উপর কাজ করছে না, আমরা দেখতে পাচ্ছি না অন্তত, তাহলেও সে একটু পরে থেমে যাবে। যদি একটা বল ছুঁড়ে মারি বা গড়িয়ে দিই তাহলেও একই ব্যাপার হবে। সুতরাং এই ক্রমাগত একই গতিতে চলতে থাকার ব্যাপারটা আমাদের অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। চলন্ত গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলেও সে শিগগিরই দাঁড়িয়ে পড়বে। যদি তাই না হতো তাহলে তুমি মনে করতে পারো যে পেট্রোলের কোনো সমস্যাই থাকতো না, আমাদের দরকার হতো না পেট্রোল। কিন্তু গ্যালিলিও এবং নিউটন বলছেন যে এই সব ক্ষেত্রেই একটা অদৃশ্য, আমাদের কাছে প্রথম দৃষ্টিতে অদৃশ্য বল কাজ করছে। সেটা হচ্ছে ঘর্ষণের বল বা ফ্রিকশন। সেটা যে কোনো চলার উল্টো দিকে এই ফ্রিকশন কাজ করে এবং চলায় বাধা সৃষ্টি করে। আমাদের অভিজ্ঞতায় দেখা চলন্ত বস্তুরা যে থেমে যাচ্ছে সেটা এই ঘর্ষণের জন্যই। এবং ঘর্ষণের উৎপত্তি আণবিক স্তরে। বরফের অণুরাও ইলেকট্রিক বল অনুভব করে এবং বলের ক্ষেত্রেও তাই। খুব পালিশ করে ঘর্ষণ কমানো যায় এবং বল বা বরফের টুকরোগুলো অনেক দূর চলতে পারে আপাত বলের অভাবে। কিন্তু অল্প ঘর্ষণ এবং হাওয়ার ঘর্ষণকে একেবারে বাদ দেওয়া যায় না এবং তাদের গতিবেগ ক্রমে ক্রমে সেই জন্যেই কমে যায় এবং থেমে যায়। গ্যালিলিও ঘর্ষণ কমিয়ে এবং ল্যাবরেটরিতে নানা পরীক্ষা নিরীক্ষা করে কল্পনা করতে পেরেছিলেন যে আদর্শ অবস্থায়, যেখানে কোনো ঘর্ষণ বা হাওয়ার বাধা নেই, সেখানেও বলের অভাবে বস্তু সরল রেখায় সমান গতিতে চলবে। তিনি গ্রহ উপগ্রহের গতিবিধি লক্ষ্য করেও এই সিদ্ধান্তে পৌঁছন। তার এই গভীর অন্তর্দৃষ্টি আমাদের অবাক না করে পারে না। সেই কোন অতীতে তিনি এটা বুঝতে পেরেছিলেন? মনে করো তুমি এরোপ্লেন বা লিফটে করে, যা নিউটন বা গ্যালিলিওর আমলে ছিল না, চলেছ সমান গতিতে। বাইরের দিকে না তাকালে তুমি বুঝতেই পারবে না যে তুমি থেমে আছো না সমান গতিতে চলেছ। সমস্ত প্রাকৃতিক নিয়মও খাটে এই অবস্থায়। এরই নাম গ্যালিলিয়ান ইনভেরিয়েন্স। আইনস্টাইন কাল্পনিক লিফটে চড়ার অভিজ্ঞতা কল্পনা করে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সে আরেক গল্প।